আফগানিস্তানের একসময় মহাস্বৈর শাসক মোহাম্মদ নাজিবুল্লাহ, যাকে বলা হতো কাবুলের কসাই, তার কাহিনী নিয়ে একটি রিপোর্ট ফিরে দেখা প্রথম আলো প্রকাশ করেছে। এই রিপোর্টটি আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো, কেন জানি এই রিপোর্ট পড়তে পড়তে আমার বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু তুলনা করতে ইচ্ছে করছিল। তবে মিল আছে, আবার অমিলও আছে ব্যাপক। যেমন নাজিবুল্লাহ ছিল একটা স্বৈর শাসক, কাবুলের কসাই, চরম নিপীড়ক, উৎপীড়ক, গোয়েন্দা সংস্থার গুপ্তচর বাহিনীর প্রধান ছিলেন। তার দমন পীড়নে যে কুখ্যাতি, এটি একেবারে অতুলনীয়। সেই স্বৈর শাসকের কিভাবে পতন ঘটল তার একটি কাহিনী তুলে ধরেছে প্রথম আলো। শিরোনাম হচ্ছে, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালাতে ব্যর্থ নাজিবুল্লাহর প্রাণ যায় তালেবানের হাতে। তার মানে সেই তুলনায় বাংলাদেশের যে পতিত স্বৈর শাসক শেখ হাসিনা অনেক লাকি। তিনি খুব সসম্মানে ভারতে পালাতে পেরেছেন, কিন্তু নাজিবুল্লাহ পারেননি। আবার আফগানিস্তানের সর্বশেষ যেই প্রেসিডেন্ট, তিনি অবশ্য পালাতে পেরেছেন। তিনি পাশের দেশ, সম্ভবত দুবাই অথবা অন্য একটি দেশে তিনি পালিয়ে গেছেন। একদম টাকা কড়ি নিয়ে প্লেন ভর্তি করে তিনি চলে যেতে পেরেছেন। কিন্তু ওই সময়, এটি 91-92 সালের গল্প, সে সময় কিন্তু তিনি পালাতে পারেননি। তার একটি কাহিনী তুলে ধরা হয়েছে, এবং এটি একটা খুব নৃশংস একটা কাহিনী। যে 1978 সালে আফগানিস্তানে সফল বিপ্লব হয়। দাউদ খানের সরকার উৎখাত করে আফগানিস্তানে রাষ্ট্রক্ষমতায় আসীন হয় কমিউনিস্ট PDPA। গঠন করা হয় বিপ্লবী পরিষদ। ক্ষমতাসীন বিপ্লবী এই পরিষদের সদস্য হন নাজিবুল্লাহ। একই বছর তাকে আফগান রাষ্ট্রদূত করে ইরানে পাঠানো হয়। এক পর্যায়ে PDP এর দুই পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। ক্ষমতার লড়াইয়ে PDP এর খালক অংশ আধিপত্যশীল অবস্থানে চলে যায়। মাস কয়েকের ব্যবধানে নাজিবুল্লাহ বরখাস্ত হন। পরে তিনি ইউরোপে নির্বাসনে যান। কাবুলের কসাই আফগানিস্তানের কমিউনিস্ট সরকারকে রক্ষায় 1989 সালে দেশটিতে ঢুকে পড়ে সোভিয়েত বাহিনী। মনে আছে, সোভিয়েতের যেই আফগানিস্তান আগ্রাসন 1979 সালে, কমিউনিস্ট সরকারকে রক্ষায় তারা PDP এর খালকপন্থী সরকার উৎখাত করে নিজেদের আস্থাভাজন পারচামপন্থী সরকারকে ক্ষমতায় বসায়। নতুন প্রেক্ষাপটে নাজিবুল্লাহ আফগানিস্তানে ফিরে আসেন। তার রাজনৈতিক গুরু পারচামপন্থী নেতা কারমাল দল রাষ্ট্র ও সরকার প্রধান হন। কারমাল, বাবরাক কারমাল পুরো নাম। সরকারের আমলে 1980 সালে সোভিয়েত গোয়েন্দা সংস্থা KGBর আদলে গড়ে তোলা হয় আফগান গুপ্তচর সংস্থা খাদ। নবগঠিত এই সংস্থার প্রধান নিযুক্ত হন নাজিবুল্লাহ। তার নেতৃত্বে খাদ একটি নৃশংস সংস্থায় পরিণত হয়। তিনি কাবুলের কসাই নামে পরিচিত হন। কমিউনিস্ট সরকারের পাশাপাশি সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিল আফগান মুজাহিদিনরা সহ বিরোধীদের দমনে কার্যকর ভূমিকা রাখছিল খাদ। নাজিবুল্লাহ তার চরম দমন পীড়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শীর্ষস্থানীয় সোভিয়েত কর্মকর্তাদের নজরে আসে। 1981 সালে PDP এর পলিট ব্যুরো সদস্য হন। PDP এর রাজনৈতিক কর্মকাণ্ডে অধিক সময় ও মনোযোগ দিতে তিনি 1985 সালে খাদের প্রধানের দায়িত্ব, অর্থাৎ ওই গুপ্তচর সংস্থার প্রধানের দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করেন। 1986 সালে নাজিবুল্লাহ PDPর সাধারণ সম্পাদক হন, আর 1987 সালে তাকে আফগান প্রেসিডেন্টের পদে বসায় সোভিয়েত দখলদারিত্ব ছিল, এবং টানা প্রায় 10 বছর। যা ক্ষমতায় বসে নাজিবুল্লাহ দেশের শান্তি ফেরানোর উদ্যোগ নেন। পুনর্মিলনের লক্ষ্যে গঠন করেন জাতীয় আপোষ কমিশন, নতুন সংবিধান করেন, রাষ্ট্রপ্রধানের ক্ষমতা কমান, ইসলামকে রাষ্ট্রধর্ম করেন, শিথিল করেন কঠোর নিয়ন্ত্রণ, মুজাহিদিন সহ অন্যদের সঙ্গে আলোচনার ব্যাপারে উদার মনোভাব দেখান। সরকারের পক্ষে জনসমর্থন অর্জনের চেষ্টার অংশ হিসেবে তিনি আরও নানা উদ্যোগ নেন, কিন্তু নানান কারণে সেই সব উদ্যোগ আসলে ব্যর্থ হয়। নাজিবুল্লাহর শাসনামলেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে সোভিয়েত ইউনিয়ন।
1989 সালে তা সম্পন্ন হয়। সোভিয়েত সেনা প্রত্যাহারের পরেই আফগানিস্তানে শুরু হয় গৃহযুদ্ধ। 1991 সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে নাজিবুল্লাহ তার প্রধান ভরসার জায়গা হারিয়ে ফেলেন। তিনি কার্যত অসহায় হয়ে পড়েন। নিজ সরকার ও বাহিনীর মধ্যে বিদ্রোহ বিপ্লব বিরোধ বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে। অন্যদিকে আফগান মুজাহিদিনদের লড়াই আরও জোরদার হয়। সব মিলিয়ে তার সরকার নড়বড়ে হয়ে যায়। বিশেষ করে জেনারেল আব্দুর রশিদ রোস্তম পক্ষ ত্যাগ করে নাজিমুল্লাহর বিদায় ঘণ্টা বেজে যায়। আফগান মুজাহিদিনদের রাজধানী কাবুল দখলের মুখে 1992 সালের 16 এপ্রিল নাজিবুল্লাহ পদত্যাগ করেন। তারপরেই হলো কাহিনী। পরিস্থিতি আঁচ করতে পেরে নাজিবুল্লাহর পদত্যাগের আগেই তার পরিবার বন্ধু প্রতিম দেশ ভারতে পালিয়ে যায়। তার পরিবার পালিয়ে গিয়েছিল। আর পদত্যাগের পরদিন 1992 সালের 16 এপ্রিল নাজিবুল্লাহ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গোপনে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি উড়োজাহাজে করে নাজিবুল্লাহর ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল। বিমানবন্দরের রানওয়েতে অপেক্ষমান ছিল একটি উড়োজাহাজ। নাজিবুল্লাহর জন্য উড়োজাহাজের ভেতরে অপেক্ষায় ছিলেন জাতিসংঘের একজন কর্মকর্তা, অর্থাৎ জাতিসংঘ তাকে পিক করে ভারতে পৌঁছে দেবে। তখন কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ন্ত্রণ করছিলেন দোস্তম, তার প্রতিপক্ষ। তার অনুগত সেনারা বিমানবন্দরের বাইরে নাজিবুল্লাহকে আটকে দেন। পরে তিনি কাবুলে জাতিসংঘের কম্পাউন্ডে আশ্রয় নেন। জাতিসংঘের মধ্যস্থতায় নিরাপদে দেশ ছেড়ে ভারতে যেতে চেয়েছিলেন নাজিবুল্লাহ, কিন্তু তা হয়নি। আবার নানান ঝুঁকির দিক বিবেচনা করে নাজিবুল্লাহকে কাবুলে ভারতীয় দূতাবাস আশ্রয় দিতে রাজি হয় নয়াদিল্লি। এমনকি যে ভারতে আশ্রয় নেওয়ার কথা, কিন্তু কাবুলে যে নয়াদিল্লির যে দূতাবাস, সেই দূতাবাসে পর্যন্ত নাজিবুল্লাহর আশ্রয় জোটেনি। কি লাভ ভারতের দালালি করে। 1994 সালে ভারতের এক জ্যেষ্ঠ কূটনীতিককে আলোচনার জন্য কাবুলে পাঠিয়েছিল। ভারত একজন তার জ্যেষ্ঠ কূটনীতিককে 1994 সালে পাঠিয়েছিল। তার মানে তার 2 বছর ধরে সে সেখানে পড়েছিল ক্ষমতাচ্যুত হওয়ার পর। নয়াদিল্লির অনুরোধ সত্ত্বেও নাজিবুল্লাহকে দেশ ত্যাগের অনুমতি দেয়নি তৎকালীন আফগান কর্তৃপক্ষ। ফলে নাজিবুল্লাহকে কাবুলের জাতিসংঘ কম্পাউন্ডেই স্বেচ্ছাবন্দী হয়ে থাকতে হয়। তারপরের ঘটনার অত্যন্ত নৃশংস। নাজিবুল্লাহর পতনের পর আফগানিস্তানে শান্তি আসেনি, বরং বিভিন্ন পক্ষের মধ্যে তীব্র লড়াই সংঘাত হয়। দ্বিতীয় আফগান গৃহযুদ্ধ নামে পরিচিত এই সংঘাত পর্বে নতুন খেলোয়াড় হিসেবে ময়দানে আবির্ভূত হয় তালেবান, যারা এখন দেশ শাসন করছে। 1994 সালে প্রতিষ্ঠিত তালেবান অল্প সময়ের মধ্যে ব্যাপক শক্তিশালী হয়ে ওঠে। তারা আফগানিস্তানের একের পর এক দখল করতে থাকে। এই তালেবানরা মূলত হচ্ছে আফগানিস্তানের ছাত্ররা, শিক্ষার্থীরা, তারা হচ্ছে তালেবান। 1996 সালে সেপ্টেম্বরের শেষ দিকে তালেবান কাবুলে ঢুকে পড়ে। 96 সালে তালেবানের কাবুল দখলের জেরে, তালেবান যখন নাকি কাবুল দখল করে ফেলে রাজধানী, তখন জাতিসংঘ কম্পাউন্ড ফাঁকা করে জাতিসংঘের কর্মকর্তারা পালায় যায়। তবে তখনও কম্পাউন্ডের ভিতরে লুকিয়েছিলেন নাজিবুল্লাহ, তার ভাই সাবেক নিরাপত্তা প্রধান শাহপুর আহমেদ জাই ও কয়েকজন সহযোগী। 1996 সালের 27 সেপ্টেম্বর একদল তালেবান যোদ্ধা কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করেন। তারা নাজিবুল্লাহকে নৃশংস নির্যাতন করেন, তাকে খোঁজা করে দেন, তাকে গুলি করে হত্যা করা হয়। তার রক্তাক্ত দেহ ট্রাকের পেছনে বাঁধা হয়। এভাবে কাবুলের সড়কে তার দেহ টেনে টেনে ঘোরানো হয়। হত্যার পর নাজিবুল্লাহ ও তার ভাইয়ের নিষ্প্রাণ দেহ প্রেসিডেন্টের একইভাবে তার ভাইকেও একই অবস্থা করে। হত্যার পর নাজিবুল্লাহ ও তার ভাইয়ের নিষ্প্রাণ দেহ প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে ট্রাফিক লাইটের খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়। তালেবানের এই বর্বরতা, নৃশংসতা পুরো বিশ্বকে হতবাক করে দেয়। বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন তথ্যসূত্র থেকে এই রিপোর্টটি করা হয়েছে, প্রথম আলো করেছে। দর্শক, এখন মিলান যে সেই তুলনায় বাংলাদেশে কিন্তু একেবারে খুবই একটা মানবিক গণঅভ্যুত্থান হয়েছে, যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সসম্মানে দেশ ত্যাগ করতে পেরেছেন। কোনো নৃশংসতা হয়নি। যেই ধরনের গণঅভ্যুত্থানের পরে মানুষের ক্ষোভ, আক্রোশ, তাদের সহযোগীদের বাসা বাড়িতে শেখ হাসিনার গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন জায়গায় ঘটেছে।
কিন্তু শেখ হাসিনার পরিণতি নাজিবুল্লাহর মতো হয়নি। এটাই হচ্ছে পার্থক্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।